তোমাদের দুজনকেই। এবং এই যে কেরিয়ার গড়ার একটা শুরু হয়েছিল, সেই শুরুটা কিন্তু আজও বলা যেতে পারে শুরুই আর কি। আবার একটা নতুন শুরু হলো দেখতে পেলাম। এবং এই যে বলা হয় না যে সকলের জীবনটা গড়ে তোলা, সেই জীবনটা গড়ার আরেকটা নতুন পথ তোমরা খুঁজে দেখালে। কিভাবে, কার মাথায় প্রথমে এলো একটুখানি শুনি সেই শুরুর গল্পটা। অ্যাকচুয়ালি আমি চিরকালই মাথায় ঘুরছিল যে আমরা তো ধরো ইন্টারনাল গ্রুমিং করাই, অর্থাৎ মানে ধরো অভিনয় শেখাচ্ছি। এবার অভিনয় বা মডেলিং মানেটা কি? বেসিক্যালি রাইট কাইন্ড অফ ওয়াকিং, রাইট কাইন্ড অফ টকিং, উচ্চারণ যাতে সঠিক হয়, একটা ব্যক্তিত্ব যাতে সঠিকভাবে তৈরি হয়, সেটা হচ্ছে বেসিক আইডিয়া অফ ইন্টারনাল গ্রুমিং। মানে অভিনয়, মডেলিং বা নাচ বা মিডিয়া স্টাডিজ যেগুলো আমরা শেখাই, সেগুলো হচ্ছে বেসিক্যালি ইন্টারনাল গ্রুমিং। এবারে এরপরে কি করা যেতে পারে, নেক্সট হোয়াট, এবার আমাদের মাথায় ঘুরছিল। এবং আমার বারবার করে মনে হয়েছে যে মানে সেই সব ছেলেমেয়েরা যারা ধরো তথাকথিত পড়াশোনা করতে চাইছে না, কিন্তু প্যারালাল কোনো প্রফেশনে ঢুকতে চাইছে। এবং এখন তো প্যারালাল প্রফেশন আর প্যারালাল নেই, এখন মেইন স্ট্রিম প্রফেশনের মধ্যে ঢুকে পড়েছে। তো সেই জায়গা থেকে আমার বারবার করে মনে হচ্ছিল যে এমন কিছু একটা করি যেটা একটু নতুনত্ব হবে আর কি। এবং যেসব ছেলেমেয়েরা তথাকথিত পড়াশোনা করে না, তারা যাতে সেই সুযোগটা পায়। এবং তখনই আমার মাথায় এলো একটি অ্যাওয়ার্ড ফাংশনে গিয়ে, একটি অ্যাওয়ার্ড ফাংশনে আমি গেছিলাম। সেখানে বিভিন্ন আমি এই মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ান এদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছিলাম। তো দিতে গিয়ে আমার মনে হলো, যখন আমি সেই মেয়েদের দিকে তাকালাম বা সেই ছেলেদের দিকে তাকালাম, তখন আমার মনে হলো যে এত মানুষ আছে যারা মানে যারা ধরো মেকআপ শিখতে চাইছে, বা যারা বিউটিশিয়ান কোর্স করতে চাইছে, বা যারা হেয়ার কাটিং বা হেয়ার স্টাইলিং শিখতে চাইছে। তাহলে তো এটা মানে দারুণ জিনিস হতে পারে যদি এইটাকে যদি প্রপারলি যদি স্ট্রাকচারাইজ করে করা যায়। এবারে তর্কটা হচ্ছে কলকাতা এবং তথা পশ্চিমবাংলার বুকে মানে গাদা গাদা এরকম মানে একাডেমিজ আছে, যারা কেউ হেয়ার শেখা মানে হেয়ারের ডিপার্টমেন্ট শেখাচ্ছে, কেউ স্কিনের ডিপার্টমেন্ট শেখাচ্ছে, কেউ মেকআপের ডিপার্টমেন্ট শেখাচ্ছে। কিন্তু YSMBA মানে কেনই বা হবে সম্রাটস বিউটি অ্যান্ড মেকআপ একাডেমি, বা কেনই বা সেখানে মানুষ আসবে? তো আমার চিরকালই মনে হয়েছে, যখন আমি SMPIও তৈরি করেছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে অভিনয়টাকে কিন্তু স্ট্রাকচারাইজড ভাবে শেখাচ্ছে না। স্ট্রাকচারাইজড ভাবে মানে যে অভিনয় মানে তো শুধু একটা স্ক্রিপ্ট মুখস্থ করে বলতে পারার ক্ষমতা বা সঠিক অভিনয় করতে পারার ক্ষমতা, তা নয়। একজন অভিনেতা হয়ে ওঠার জন্য অনেকগুলো উপাদান দরকার লাগে। আমি বিশ্বাস করি যে রাইট কাইন্ড অফ PR, দ্য রাইট কাইন্ড অফ কমিউনিকেশন স্কিল, চেহারা, মানে চেহারা বলতে আমি কিন্তু সে দ্য ফিজিক অর দ্য ফিগার, তার মানে স্বাস্থ্য যেটাকে বলি, সেইটা, এই সমস্ত কিছু মিলে কিন্তু একজন অভিনেতা তৈরি হয়। ঠিক তেমনই মানে এবং আমাদের ইনস্টিটিউটে আমরা এই সমস্ত কিছু শেখাই আর কি। একবারে ফিল্ম ফাইটস থেকে শুরু করে সিনেমায় মারামারি কি করে করতে হয়, অ্যাকশন সিকোয়েন্স কি করে করতে হয় থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের ক্যাটওয়াক কি করে করতে হয়, বা একটা স্টিল ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোনো পণ্যের জন্য বিজ্ঞাপন কি করে করতে হয়, এই এভরিথিং শেখানো, অ্যাঙ্কারিং শেখানো হচ্ছে। এই যে যত জার্নালিস্টরা তৈরি হচ্ছে, বা যারা ধরো মঞ্চে অ্যাঙ্কারিং করছে, সেই তাদেরও একটা বিশাল বড় বাজার আছে। সেটাকে যদি আমরা এক্সপ্লয়েট করতে পারি, তো এইখান থেকে আমার এই পার্টিকুলার SPM এর ক্ষেত্রে ওই একই জিনিস মনে হলো। সেটা হচ্ছে যে যদি আমরা স্ট্রাকচারাইজড কোর্স বানাই, মানে একটি ছেলে বা মেয়ে যখন একজন বিউটিশিয়ান হওয়ার কথা ভাববে, বা বিউটি পার্লার খোলার কথা ভাববে, বা সিম্পল একজন মেকআপ আর্টিস্ট হওয়ার কথা ভাববে, বা একজন হেয়ার কাটার হওয়ার কথা ভাববে, তখন তাকে আমরা একটা হোলসাম কোর্স দেবো। হোলসাম কোর্স মানে আমাদের এই কোর্সটার মধ্যে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে একসাথে স্কিন, হেয়ার, মেকআপ তিনটে আছে। এবং কেউ যদি বিউটি পার্লার খুলতে চায়, সে কিন্তু ইজিলি তিনটেকে একসাথে পাথেও করে চলতে পারে। এবং আমরা দেখেইছি যে বিউটি পার্লার যারা খুলছে, তাদের কিন্তু বেসিক্যালি এই জিনিসটা দরকার লাগছে। মানে হেয়ারের ওপরে একটা বেসিক ধারণা দরকার লাগছে, স্কিনের ওপর একটা ধারণা থাকতে হচ্ছে, এবং মেকআপের ওপর ধারণা থাকতে হচ্ছে। এবং যারা যারা ধরো ব্রাইডালের জন্য কাজ করতে চায়, তাদের সাপোজ মেকআপ শিখছে, এই মেকআপের সাথে সাথে যদি বেসিক হেয়ারের ধারণা না থাকে, তাহলে কিন্তু সে ব্রাইডাল করতে পারবে না। এবং পরবর্তীকালে যদি সেই মেকআপ আর্টিস্ট যদি সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায় বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায়, বেসিক হেয়ারের ধারণা থাকতে হবে। যে মানুষটার হেয়ারের ধারণা আছে, তার যদি বেসিক মেকআপের ধারণা না থাকে, তাহলে কিন্তু চলবে না। আমাদের যত আমরা হেয়ার ড্রেসার্সদের দেখি, আমাদের কলকাতার বাজারে যত, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রির হোক বা ফ্যাশন ইন্ডাস্ট্রির হোক বা বিউটি পার্লার্সের হোক, যেই হেয়ার ড্রেসাররাই থাকুক না কেন বা হেয়ার স্টাইলিস্টরাই থাকুক না কেন, তাদের কিন্তু একটা বেসিক মেকআপের ধারণা থাকে।
এবং মেকআপ আর হেয়ারের সাথে সাথে স্কিনের যদি ধারণাটা না থাকে, এটা বেসিক স্কিনের উপর যদি নলেজ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইটস ভেরি ডিফিকাল্ট টু ওপেন আ বিউটি পার্লার। কারণ আমাদের এখান থেকে কোর্স করে অনেকেই বিউটি পার্লার খুলতে পারে, স্বতন্ত্রভাবে একজন বিউটিশিয়ান হিসেবে কাজ করতে পারে, বা ধরো কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারে। ধরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর সুযোগ আছে, সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে, ইভেন্টস এর কাজে ঢুকতে পারে। তো এরকম অনেক রকমের অ্যাভিনিউজ আছে যেটা এই কোর্সটা করার পর করা যেতে পারে। এবং আমরা নিজেরাই 1 বছরের ইন হাউস আমরা ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছি। তো আমার মনে হয় এর থেকে বড় কথা কিছু হয় না। 6 মাসের একটা ফুল ফ্লেজেড কোর্স, যেখানে সপ্তাহে 3 দিন, একটা দিন হেয়ার, একটা দিন মেকআপ এবং একটা দিন তোমার স্কিন, এই 3টে দিন 3 রকমের ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং তার মানে 3 দিন করে হওয়া মানে মোটামুটি অ্যাবাউট 60 ক্লাসেস এর মতো, মানে 60খানা ক্লাসের মতো তারা পাচ্ছে আর কি। এবং তারপরে 6 মাস পর থেকে 1 বছর অবধি তারা কিন্তু আমাদের সাথে ইন্টার্নশিপ করতে পারবে। এবং তারপরে যদি সে তৈরি হয়ে যায়, যদি সিরিয়াস ছেলে বা মেয়ে হয়, সেই ক্ষেত্রে আমরাই কিন্তু অ্যাবজর্ব করে নেবো আমাদের বিভিন্ন কাজের জন্য। তো মানে এখানে শেখো, এখানেই লেখো, আর এখানেই আবার চাকরি করো, কোনো টেনশন নেই, বাইরে কোথাও যেতে হবে না। আর যারা যারা বাইরে কাজ করতে চাও বা বিউটি পার্লার করতে চাও, তাদের জন্য তো আছি। এবং পাশে যিনি বসে রয়েছেন তিনি অ্যাকচুয়ালি বিউটি কুইনই বলা যেতে পারে, কারণ তার স্কিনটা কিন্তু সেরকমই বলছে। তুমি মাঝে মাঝে কমপ্লিমেন্ট দাও কি, আমি বলার পর তোমার দিকেই প্রথম তাকালো কিন্তু সম্রাট দা। ময়নাদি প্রথম নজরটা তোমার দিকেই ছিল আর কি। তার কথা ভেবেও কি এরকম, কারণ তোমার প্রত্যেকটা কাজে তাকে পাশে, মানে শুধু সহধর্মিণী হিসাবে না, বন্ধু হিসাবে তাকে কিন্তু সমানভাবে আমরা দেখেছি। এটুকু আমি ময়নাদির কাছেও আসবো, এই একটা দক্ষ যজ্ঞের পাশে থাকা আর কি। এই যে স্কিন রিলেটেড যে কথাটা বলছো, সেটা একসময় যে আমার সমস্যা হয়নি তা নয়। আমার যেটা মানে বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম হয়েছে, যে একটু আগে অ্যাক্টিং মডেলিং এর কথা বললো, আমি যখন প্রফেশনে আসি আমি কিন্তু কোথাও শিখে আসিনি। সেই সময় আমার কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল প্রত্যেকদিন ফ্লোরে গিয়ে শেখা, যেটা আজকালকার ছেলে মেয়েদের প্রচন্ড সুবিধা হয়ে গেছে, যে তারা কিছু একটা হাতে নিয়েই যাচ্ছে, মানে একটা কোর্স করে তারা যাচ্ছে। সিমিলারলি আমি যখন অ্যাক্টিং প্রফেশনে আছি, আমার তো মেকআপটা বিরাট ইম্পর্টেন্ট একটা জায়গা রাখে। আগেকার দিনে যেমন পান খেয়ে ঠোঁট লাল করার সিস্টেম কিন্তু এখন চলে গেছে। এখন তোমাকে প্রপার তোমার ঠোঁটের একটা শেপ দিতে হবে, তার জন্য তোমাকে জানতে হবে তোমার ফেস স্ট্রাকচার। তো মেকআপটাও এমন একটা জিনিস, বিভিন্ন লোকের ফেসের স্ট্রাকচার আলাদা আলাদা হয়, তার অ্যানাটমি আলাদা আলাদা হয়। তো সেইভাবে তোমাকে বুঝে করতে হবে তোমার মেকআপটা কিভাবে তুমি তোমার ফেসে স্যুট করাচ্ছ। যেমন আমার চিরকাল একটু চাবি ফেস, এখন একটু বেশি হয়ে গেছে ওর চিরকাল। তো সেটাকে কাটা, মানে গালটাকে আমি কন্ট্রোল করবো কিভাবে, সেটা কিন্তু একটা বড় আর্ট। আগেকার দিনে আমি যখন একদম মানে আমার তো 27 বছর ইন্ডাস্ট্রিতে অলরেডি কমপ্লিট। তো প্রথম প্রথম নিজেই ভাবতাম, মেকআপ আর্টিস্টরা করতো, তারাও যেহেতু কোনো জায়গা থেকে শিখে আসেনি, তারাও কি হয় যে প্রচুর আর্টিস্টের মুখে মেকআপ করতে করতে তাদের একটা আইডিয়া হয়েছে, এবং তারা হয়তো জানে যে কিভাবে গাল কাটতে হবে বা কিভাবে একটা স্কিন টোন আনতে হবে। কিন্তু তাও আমি ফেস করেছি যে আমাকে যেমন অ্যাকচুয়ালি মানে ধরো মেকআপ করার আগে যেরকম দেখতে লাগছে, মেকআপ করে কিন্তু সেটা লাগছে না। তার মানে কোথাও একটা মেকআপের সমস্যা রয়েছে, তার মানে সেখানেও একটা কিন্তু তাদের ট্রেনিং এর দরকার হয়। আজকাল সবটাই কিন্তু শেখার প্রয়োজন আছে, কারণ এত বেশি প্রফেশনাল সবটা হয়ে গেছে যে তুমি কিছু না জেনে, এখন নতুন আর্টিস্টরাও কিন্তু মেকআপ করে নিজেরা, চেষ্টা করে যে মানে মেকআপ আর্টিস্টের উপর ভরসা করছে না। কেন? কারণ তারা হয়তো কোথাও গিয়ে একটা খামতি থেকে যাচ্ছে, যেহেতু হয় না মানে একটা ধরো প্রজেক্টে তো নিজে মানুষ বেশি চেনে, নিজের মুখে নিজে বেশি চেনে, নিজের স্কিন বেশি ভালো বোঝে। আমি কোন কালারটা লাগালে আমার স্কিনে স্যুট মানে তুমি করবে। যেটা বলতে চাইছো যে মানে যে খালি যারা মেকআপ শিখতে চাইছে তারাই খালি নয়, মানে শুধু যে যারা মেকআপ শিখতে চাইছে তারাই খালি নয়, মানে ইভেন অভিনেতা অভিনেত্রীরা এসেও মেকআপ শিখতে পারে। ভীষণ ভাবে, কারণ তাদের শেখাটা খুব প্রয়োজন। আজকে একটা অ্যাক্টর, একটা অভিনেতা বা একজন অভিনেত্রী যখন স্ক্রিনে আসছে, সারা পশ্চিমবঙ্গ তাকে দেখছে। তো কোথাও একটু খামতি থাকা মানে কিন্তু সেখানে তাকে পেছনে, ক্যামেরার পেছনে কে কি করছে সেটা তো লোক দেখছে না, তাকেই কিন্তু বলা হচ্ছে যে তোমার না এই জায়গাটা দেখতে ভালো লাগছে না। তো তাদেরও আমার মনে হয় নিজের একটা মেকআপ শিখে জেনে সবার উপর ভরসা করাটা উচিত নয়, নিজের ফেস বুঝে। মেকআপ আর্টিস্টরা বিভিন্ন লোকেদের মেকআপ করছে, তারা কারো ওভাল ফেস, কারো রাউন্ড ফেস, কারো স্কোয়ারিশ, তো সব ধরনের মেকআপ করছে। নিজের ফেসটা বুঝে যদি আমি একটা শিখে মেকআপ করতে পারি, আমার মনে হয় সেখানে আমাকে হয়তো আরেকটু বেটার দেখতে লাগতে পারে। এবং স্কিনের চর্চা,
কারণ মেকআপ করতে গিয়ে স্কিনের তো 12টা ডেফিনেটলি বাজছে, লাইটের সামনে এসে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়, সেখানে কিভাবে আমি স্কিনের চর্চা করব? আমি কি শুধু রাত্রিবেলা একটা জাস্ট ফেস ক্রিম লাগিয়ে শুয়ে পড়বো? সেই ফেস ক্রিমটা আদৌ কি আমার মুখে স্যুট করছে? তো এগুলো না এখন জানাটা ভীষণ প্রয়োজন, কারণ এখন যেহেতু আমাদের রেগুলারলি 14 ঘন্টা করে ক্যামেরার সামনে এবং লাইটের সামনে থাকতে হয়, স্কিনের, আর আমি এখন মানে নতুনদের সাথে কাজ করে যেটা দেখতে পাচ্ছি, স্কিনের টেক্সচার, সেটা ও খুব ভালো করে মানে জানে, টেক্সচারটা খুবই মানে খারাপ, কারো পিম্পল আছে সেটাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে। তো সেইটা কিভাবে তুমি ট্রিটমেন্টটা করবে, সেটার স্কিনের উপরে তুমি কি ট্রিটমেন্ট করলে তোমার স্কিনটা গ্লো করতে পারে, ন্যাচারাল গ্লো যেটাকে আমরা বলি, সেটা কিভাবে আসতে পারে? তো সেগুলো জানাটা খুব দরকার। আমি একটা ডাক্তারের কাছে গেলাম, পিল খেলাম, আমার স্কিন ঠিক হয়ে গেল, সেটা কিন্তু নয়। ভেতরে তো সমস্যা হচ্ছে, এবার ওপরটাও তো তোমাকে ঠিক করতে হবে। তো সেই হিসেবে তোমার স্কিন এবং তোমার হেয়ার দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন, কিভাবে তুমি সেটা ট্রিটমেন্ট করবে, এবং কিভাবে। সবার ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না যে একজন অভিনেতা হিসাবে আমি সবকিছু জেনে রাখবো, এটা সম্ভব হয় না। তো এই জন্য এই অভিনেতা অভিনেত্রী খালি নয়, টোটাল আমাদের আমাদের ধরো এখনকার যে আরবান লাইফস্টাইল, তাতে টোটাল মানুষদেরই দরকার স্কিনের একটা পরিচর্যা রাখা। এবং তার জন্য কিন্তু আজকে বিভিন্ন অ্যাপ তৈরি হয়েছে, যে অ্যাপগুলোতে একটা ক্লিকে কিন্তু বাড়িতে এসে মানুষ তোমার স্কিনের সমস্ত পরিচর্যা করে দিয়ে চলে যাচ্ছে, বা নখের পরিচর্যা করে দিয়ে চলে যাচ্ছে, বা চুল কেটে দিয়ে চলে যাচ্ছে। তো এখন মানে মানে আমি চাকরির দিকটা যদি বলি, মানে এই কোর্সটা করার পর চাকরি কিভাবে পেতে পারো, চাকরির দিকটা বলতে গেলে কিন্তু মানে সেই অ্যাপের মাধ্যমেও কাজ পাওয়া যেতে পারে, আমাদের মাধ্যমেও কাজ পাওয়া যেতে পারে, ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে কাজ পাওয়া যেতে পারে, ফ্যাশন ইন্ডাস্ট্রির মাধ্যমে কাজ পাওয়া যেতে পারে। একটা বিয়ের একটা বিশাল বড় মার্কেট আছে, মানে ব্রাইডাল মার্কেট একটা হিউজ আছে, সেখানে কাজ পাওয়া যেতে পারে। মানে আমার হাত উসপিস করছে, মানে এই আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য ডে যে আমাদের ফার্স্ট ব্যাচ পাশ করে বেরোবে এবং আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো শুরু করবো এবং কাজ করা শুরু করবে তারা। আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য ডে। কারণ আমি যেমন যখন অভিনয় স্কুল খুলেছিলাম আজ থেকে 32 বছর আগে, তখন আমার এই একটা চ্যালেঞ্জ ছিল যে আমার ছেলেমেয়েরা বাইরে গিয়ে কাজ করবে। আজকে যেমন আমাদের সত্যি বুক ফুলে যায় দেখলে যে কোনো মানে সিরিয়াল বা সিনেমা যখন আমরা খুলি, তখন দেখছি যে আমাদের স্টুডেন্টরা কাজ করছে। সেটা বিভিন্ন বেসরকারি চ্যানেল যেগুলো আছে, পপুলার চ্যানেল, সেগুলোতে তো সব মানে বেশিরভাগই নায়ক নায়িকারা আমাদের স্টুডেন্ট। তো আমি দেখতে চাই যে পরবর্তীকালে যখন নাকি কোনো নামকরা মেকআপ ম্যানের নাম নেওয়া হবে, তখন ওয়ান্স এগেন আমাদের স্টুডেন্টের নাম নেওয়া হবে, কোনো নামকরা হেয়ার ড্রেসার বা হেয়ার স্টাইলিস্টের যখন নাম নেওয়া হবে, আবার আমাদের স্টুডেন্টদের নাম নেওয়া হবে, বা কোন একজন বিখ্যাত বিউটিশিয়ান যে তৈরি হচ্ছে সেও আমাদের এই স্টুডেন্ট, এরকম আমি দেখতে চাই। তাই মানে এই স্বপ্ন নিয়ে আর কি এই এসবিএম এ খোলা, এবং এটার পথ চলা এই মানে আজকে থেকে শুরু হচ্ছে। আজকে আমাদের শুভ মুহূর্ত এই ইনস্টিটিউটে, এবং অলরেডি ছেলেমেয়েরা এনকোয়ারি করা শুরু করে দিয়েছে। সবাইকে বলবো যে যারা যারা তোমরা সত্যি একটা ক্যারিয়ার বানাতে চাও, বিউটি ওরিয়েন্টেড যদি একটা ক্যারিয়ার বানাতে চাও, ওয়েলনেস ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে যদি একটা ক্যারিয়ার বানাতে চাও, আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি। তোমরা ট্রাই করে দেখতে পারো। 6 মাসের একটি কোর্স, এবং কোর্সের দাম বা কোর্সটা রিচেবিলিটি যেটা আমরা বলি অনেক সময় যে একদম আমার ক্ষমতার বাইরে, এটা ক্ষমতার বাইরে নয়, একেবারেই অল্প দামের মধ্যে কোর্সটা রাখা হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি সবসময় যে উই আর কেটারিং টু দ্য কমন পিপল, মানে যারা সাধারণ মানুষ, তাদের জন্য আমাদের ইনস্টিটিউট, আমাদের অ্যাক্টিং এর কোর্সটাও কিন্তু ইট কেটার্স টু দ্য কমন পিপল। এবং অনেক ছোট ছোট শহর গ্রাম থেকে ছেলেরা মেয়েরা এসে শেখে অ্যাক্টিং এর ইনস্টিটিউটে। এবারে আশা করি এই এসবিএমএ অর্থাৎ সম্রাটস বিউটি অ্যান্ড মেকআপ একাডেমিতেও ছোট ছোট শহর এবং গ্রাম থেকে ছেলেমেয়েরা আসবে, এবং চোখে স্বপ্ন নিয়ে আসবে যে নিজের বিউটি পার্লার করবো, নিজে কিছু করব, নিজের হাতে কিছু করব, নিজে রোজগার করব, বাড়িতে বসে থাকবো না। এই ব্রত নিয়ে আমরা নেমেছি। দেখা যাক এবারে কি হয়। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে ডেফিনেটলি সবকিছু হবে। একেবারে তো, এবং লোকেশনটাও যদি একটু মেনশন করে দাও সম্রাটটা, কারণ খুব প্রপার একটা লোকেশন তোমরা কিন্তু সেট করেছো এটার জন্য। এটা দেখো আমাদের একটা আদি এটা লোকেশন। আমরা 32 বছর ধরে এখানে আমরা অভিনয় স্কুলটা চালাই। এবারে আমরা এই আমাদের যেখানে আমরা এই মুহূর্তে বসে আছি, জায়গাটা আমরা নতুন কিনেছি, এটা এই ওপরের তলাটা আমরা পুরোটাই এসবিএম এর জন্য ডেডিকেট করেছি, মানে বিউটি একাডেমির জন্য ডেডিকেট করেছি। এবং একই প্রিমাইসেস এর মধ্যে অ্যাক্টিং, মডেলিং এবং এসবিএম এ দুটোই চলবে।
এবং হাজরা মোড় এত একটা কমন লোকেশন, মানে অন্ধ চিনে যাবে কলকাতায় এসে যে হাজরা মোড় কোথায়। এবং হাজরা মোড়ে একেবারে আশুতোষ কলেজের অপোজিটে আমাদের, যদি তোমরা ফেসবুক পেজটা দেখো তোমরা খবর পেয়ে যাবে আমরা কোথায় আছি। এবং খুব ইজি লোকেশন, মানে তুমি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যদি আসতে চাও খুব ইজি, তোমাকে হাজরা মোড়ের যে কোনো একটা বাস ধরতে হবে। হাওড়া থেকেও গাদা গাদা বাস আছে, শিয়ালদা থেকেও গাদা গাদা বাস আছে। এবং যারা বাস ধরতে চাও না, শিয়ালদা থেকে ডাইরেক্ট একেবারে মেট্রো ধরবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে পায়ে হাঁটা ঠিক 15 সেকেন্ডের রাস্তা, তুমি নামার সাথে সাথে দেখবে SBM কে পেয়ে গেছো। তাই কোনো অসুবিধা হবে না আসতে। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের হেল্পলাইন নাম্বার গুলো আমাদের ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে। প্লিজ এসে একবার কাউন্সিলিংটা নিয়ে যাও, দেখো যে এক্স্যাক্টলি আমরা কি করতে চাইছি, কিভাবে তোমাদের ক্যারিয়ারটা শেপ করতে চাইছি। এবং একটা পারফেক্ট কাপল রয়েছে, তাই শেষটা একটু অন্যরকম ভাবে করবো আর কি। সেটা হচ্ছে ময়নাদিকে আমি জিজ্ঞাসা করবো যে ময়নাদি, তোমার পাশে যে মানুষটি রয়েছে তাকে তুমি নানান অকেশনে নানান ভাবে দেখেছো, কিন্তু তুমি কিভাবে তাকে সাজাতে চাও? কারণ সাজানো নিয়ে কথা হচ্ছে। তো আমি তোমাকে এক একটা করে দিন বলবো, সেই দিনটায় তুমি সম্রাট দাকে কিভাবে কোন আউটফিটে দেখতে চাও। তোমার কাছে যাক। ফার্স্ট হচ্ছে অষ্টমী। অষ্টমীতে ডেফিনেটলি পাঞ্জাবি পরেই দেখতে চাই, এটা তো আমাদের বাঙালিদের একটা ট্র্যাডিশন। পয়লা বৈশাখ সামনেই। পয়লা বৈশাখে মোটামুটি বাঙালি সাবেকি। কালচার যেটা বলে আমাদের যে কোনো একটা সাবেকি লুক, সেটা পাঞ্জাবি ছাড়া ধুতির সমেত পাঞ্জাবি। তোমার জন্মদিন। আমার এই জন্মদিনে সামনেই 4 তারিখে। আমার জন্মদিনে আহ, ওকে তো অত সাজতে লাগে না, কারণ ওকে ও অলরেডি ভগবান ওকে সাজিয়ে পাঠিয়ে যায়। God বেসিক্যালি gifted. ছেলেদের কিন্তু খুব একটা সাজতে লাগে না, সব মেকআপ বেসিক্যালি মেয়েরাই বেশি করে। তবে না, আজকাল অনেক ছেলেরাও করছে দেখতে পাচ্ছি, বাট ওকে আমার মনে হয় না যে সাজার দরকার আছে। তবুও বলবো যদি আমার জন্মদিনে সাজতে হয় একদম ওয়েস্টার্ন কিছু করলেই বেটার লাগবে, কারণ ওকে মেইনলি কিন্তু ওয়েস্টার্নে খুব ভালো লাগে। আমার যেটা মানে পার্সোনাল ভালো। পার্সোনালি। এবং দশমী। দশমী, দশমীতে কি করতে পারো, হাফ পাঞ্জাবি, মানে মানে ঠিক ক্যাজুয়াল যেগুলো হয় না, ক্যাজুয়াল পাঞ্জাবি। ফতুয়া স্টাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটু হাতাটা গোটানো থাকবে, ওই ধরনের কোনো পাঞ্জাবি খুব ভালো লাগে। মানে সম্রাটদার চয়েসটা কিন্তু ময়নাদি জেনে গেছে বলে ভেবে ভেবেই বলছে। এবার সম্রাটদার পালা। সম্রাটদা, তুমি একটু বলো, যেহেতু জন্মদিনটাই বললাম, সামনেই ময়নাদির জন্মদিন, কিভাবে দেখতে চাও ময়নাদিকে? অ্যাকচুয়ালি আমার মনে হয় ময়নাকে সবচেয়ে বেস্ট লাগে শাড়িতে। মানে আমি প্রথম যখন জীবনে দেখেছিলাম ময়নাকে ফার্স্ট টাইম, আমি একটি বাইকের বিজ্ঞাপন করছিলাম বম্বে থেকে এসে। সেই সময় ময়নার সাথে আমার প্রথম আলাপ আর কি। এবং সেই প্রথম দিন ওকে শাড়িতে দেখেছিলাম, এবং ওই প্রথম দিন শাড়িতে দেখেই প্রেমে পড়েছিলাম। তো আমি মনে করি যে শাড়িতে শি লুকস দি বেস্ট, মানে ওর মুখটা যেহেতু খুব ইন্ডিয়ানাইজড ফেস আর কি, তাতে শাড়িতে সবচেয়ে ভালো লাগে। একেবারেই। অষ্টমী। অষ্টমী ওয়ান্স এগেন শাড়ি বা সামথিং লাইক সারারা or ইন্ডো ওয়েস্টার্ন। ইন্ডো ওয়েস্টার্ন কিছু যদি হতে পারে আর কি, এরকম। কিন্তু ডেফিনেটলি ইয়েস, মানে ইন্ডিয়ান, সামথিং ইন্ডিয়ান ফ্যাশন। তোমাদের অ্যানিভার্সারি। আমাদের অ্যানিভার্সারি যদি আমরা সাপোজ বন্ধুদের নিয়ে বড় করে পার্টি থ্রো করি, ইন দ্যাট কেস এনি ওয়েস্টার্ন আউটফিট উইল ডু, কোনো অসুবিধা নেই। কিন্তু ওয়ান্স এগেন যেটা আমি সবসময় বলি যে ময়নাকে আমি শাড়ি ছাড়া কল্পনা করতে পারি না। আমার মনে হয় ওয়ান্স এগেন মানে অ্যানিভার্সারি এমন একটা দিন, সেটা হচ্ছে রিলিভিং অ্যান্ড রিইনভেন্টিং দ্য ওয়েডিং ডেজ আর কি। মানে সেই বিয়ের সময়টা যেন আবার ফিরে আসে। তো সেরকম যদি কোনো একটা বেনারসি পরে তার ভালো। বাহ, এটা তো বেশ হলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতেও কি শাড়ি বেছে নেবে প্রিয় মানুষটার জন্য, নাকি সেদিন একটুখানি ইন্দো ওয়েস্টার্ন চলতেই পারে? ভ্যালেন্টাইন্স ডেতে এনিথিং উইল ডু, কারণ আমার মনে হয় ভ্যালেন্টাইন্স ডে যেহেতু আমাদের কোনো অকেশন নয়, মানে ইটস আ ওয়েস্টার্ন কনসেপ্ট, ওয়েস্টার্ন ড্রেস উইল বি বেটার আর কি। ঠিক তাই শেষ করবো। শেষে হচ্ছে ঠিক যেরকমটা শুনছিলাম, দীর্ঘ বছর তোমাদের ইন্ডাস্ট্রিতে, মানে ইন্ডিভিজুয়ালি তোমাদের জার্নি এবং তোমাদের এই দুটো সংস্থা যেভাবে এগিয়ে চলেছে আর কি, সকলে আপাতত মানে এই বিষয়টার বিষয়ে জানে এবং আরো একটা নতুন জার্নি আর কি শুরু হলো। চেষ্টা করবো এইভাবেই যে এই যে পাশে থাকা দুজন একে অপরের মানুষের বন্ধু হিসাবে, সহধর্মিণী, পাশে থাকা মা হিসাবে, সন্তানের মা হিসাবে তুমি পেয়েছো ময়নাদিকে, কোন রোলটায় এগিয়ে রাখবে? ডেফিনেটলি বউয়ের রোলে এগিয়ে রাখবো, কারণ হচ্ছে যে বউ হিসাবে ও যা যা স্যাক্রিফাইসেস করেছে ওর জীবনে, সেই স্যাক্রিফাইসেস গুলো মানে আমার মনে হয় একটা দৃষ্টান্তমূলক। মানে
বাকি যারা নতুন বিয়ে করেছে বা যারা এখন ধরো বিয়ে করার কথা ভাবছে, আমার মনে হয় এই যে ধরো একে অপরের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিবাহিত জীবনের জন্য। এবং ও আর কি সেই স্বপ্নগুলোতে বিশ্বাস রেখেছে যে আমি যে স্বপ্নগুলো দেখি এখন নয়, এসে যে স্বপ্নগুলো দেখছি সেগুলো অনেক বউরাই হয়তো বিশ্বাস করা শুরু করে দেবে, বা অনেকেই যে আমার পাশে থাকবে তারা বিশ্বাস করা শুরু করে দেবে। কিন্তু আমি যেই সময় আমার ক্যারিয়ার শুরু করেছি সেই সময় বিশ্বাস রাখাটা খুব ডিফিকাল্ট ছিল। কারণ আমি একটি বাচ্চা ছেলে, বড় বড় কথা বলছি, বড় বড় কথা ভাবছি, এবং এই বড় বড় কথা ভাবা বা বলা, এটাকে বিশ্বাস করাটা একটা মেয়ের পক্ষে খুব ডিফিকাল্ট হয়। তখন মেয়েরা কিন্তু বেসিকটা চায়, একটা বেসিক বাড়ি, একটা বেসিক গাড়ি, একটা বেসিক সংস্থান, একটা বেসিক সিকিউরিটি, এগুলো চায়। কিন্তু তখন কিন্তু আমাদের কাছে না বেসিক সিকিউরিটি ছিল, না বেসিক একটা থাকার বাড়ি ছিল, না বেসিক একটা থাকার মানে 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 কি বলবো, মানে বাসস্থান। আর আনুষঙ্গিক যে জিনিসগুলো হয় আর কি, যেগুলো আমরা মানে জীবনে চেয়ে থাকি আর কি, যেগুলো মানে বেসিক চাওয়া পাওয়া গুলো হয়, সেগুলো কোনোটাই ছিল না। কিন্তু সেই সময় আমি কিন্তু কন্টিনিউয়াসলি এসএমপিআই পেছনে খেটেছি, আমাদের সমস্ত টাকা ইনভেস্ট করেছি তার পেছনে, এবং নিজেদের বাড়ি কিনিনি। বাড়ি না কিনে কি করে ইনস্টিটিউটটাকে বড় করা যায় সেটার কথা ভেবেছি। তো এই করে আর কি সেই সময়টাও আর কি মানে প্রতিবাদ করতে পারতো যে না, প্রথমে বাড়িটার কথা ভাবো, তারপর না এইসব ভাববে। তো এইসব করেনি, পুরোটা সময় আমার পাশে ছিল, তাই বউ হিসাবে সবসময় আমাকে বেশি নম্বর দেবে। শেষ করব ময়নাদি, শত্রুমুখে ছাই দিয়ে তোমাদের এই দাম্পত্য জীবন এগিয়ে চলেছে একেবারে জোর গতিতে। কি বলতে চাইবে শেষ পর্যন্ত? তোমাদের আরো একটি সন্তান প্রসব হলো কিন্তু আজকে। হ্যাঁ, ডেফিনেটলি, মানে দ্বিতীয় সন্তান বলা যেতে পারে। কারণ এর আগে অ্যাক্টিং মডেলিং একটা সন্তান, উঠতে বসতে চলতে ফিরতে সারাক্ষণ সেটা নিয়ে ভাবনা চিন্তা। এবার মানে ফেদার ইন দ্য ক্যাপ আরেকটা জুড়লো। আমাদের নিজেদের যমজ সন্তান, তাই হ্যাঁ, এটাকেও আমি যমজ সন্তানই বলবো। এক্স্যাক্টলি। একটা বাচ্চাকে যেমন ডে ওয়ান থেকে আহ, মানে বড় করার যে স্ট্রাগলটা, এবং সে বড় হওয়ার পরে যে আনন্দটা, সেইটা আমার মনে হয় মানে মানে বিরাট আনন্দ। আমরা এই দুটো সংস্থা থেকে ওই একই জিনিস অনুভব করে চলেছি, এবং ভবিষ্যতেও করে চলবো। এই যে ওর যে স্ট্রাগল, ওর যে এর পেছনে ইনভলভমেন্ট, আর ওকে যে আমার ভালো লাগার কারণটা কিন্তু ওর এই সাংঘাতিক এনার্জিটা। তো আমি জানি যে এসএমপিআই যেমন দাঁড়িয়ে গেছে, ঠিক সিমিলারলি ও এসবিএম একেও একইভাবে নিয়ে যাবে। এবং এই বিশ্বাসটা আমি ডে ওয়ানেও রেখেছিলাম, আজও রাখছি, এবং ভবিষ্যৎটা আমার ওর সাথেই জুড়ে আছে। তো আমি এই বিশ্বাসটা ভবিষ্যতেও রাখছি। থ্যাংক ইউ সো মাচ।